আমি প্রথমে সমস্ত এই মাঠের মধ্যে বড় মাত্রার এবং মাঠের লাস্ট প্রান্ত বড় মাত্রায় লোক দাঁড়িয়ে আছে, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই আমি যেভাবে বলবো ওইভাবে প্রথমে হাত উপরে তুলুন আর মুষ্টি বন্ধ করুন। সবাই ডাইনে বামে যা আছেন মুষ্টি বন্ধ। এই আমার সামনে কয়েকজন বোনেরা হাতটি খোলা, হাত যার খোলা সিপিএম ঢুকবে ওখানে। এই হাত যার খোলা এগিয়ে সিপিএম ঢুকবে। দিদি হাত বন্ধ করুন, এখানেও আছে সামনে দেখুন দেখুন হাতগুলি খোলা বন্ধ করতে হবে এভাবে, না হলে কিন্তু সিপিএম আমার আপনার হাতের মধ্যে ঢুকবে। সব হাত বন্ধ করা, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा जी की, जेपी नड्डा जी की, अमित भाई शाह जी की, अमित भाई शाह जी की, शांति बाजार बीजेपी की। सबाई के अनेक अनेक धन्यवाद। ये दीदी हंसता से सीपीएम में बेहतर सरकार बन गई है। আজকে এই নির্বাচনী জনসভা উপস্থিত সমস্ত জাতি ধর্ম দল মত নির্বিশেষে উপস্থিত জনতাকে আমি প্রণাম জানাই। যত না বন্ধুরা, আজকের নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভাপতি শ্রী গৌরশঙ্কর রিয়াং মহোদয়, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক নজওয়ান কর্মঠ শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, বিরুনিয়ার সুশিক্ষিত এবং আইনজীবী বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক মহোদয়, শ্রী বিভীষণ দাস মহোদয়, প্রাক্তন জেলা সভাপতি শ্রী শ্যামল দেবনাথ, মন্ডল সভাপতি শান্তি বাজার মন্ডল শ্রী কমল কান্তি সেন, উপস্থিত এই 26 বিচ্ছন্ন নগর এবং কলসি মনোনীত প্রার্থী শ্রী সঞ্জীব রিয়াং এবং 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কনস্টিটুয়েন্সি সম্মানীয় পদ্মলোচন ত্রিপুরা মহোদয় এবং এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, বড় মাত্রায় উপস্থিত এই অঞ্চলের নেতৃত্ব এবং মিডিয়ার বন্ধুরা, এডিসি নির্বাচন। তো এবার এডিসি নির্বাচন এমন ইম্পর্টেন্ট কেন হলো, তার কারণ কি? বিগত 15 বছর যাবত তো কমিউনিস্টের গণমুক্ত পরিষদের সরকার চলছিল, কিন্তু এবারে নির্বাচনের মধ্যে
তার মধ্যে নিশ্চিত তফাৎ রয়েছে। 2013 বিধানসভা নির্বাচন হয়েছিল, তার আগে 8 হয়েছিল, তার আগেও হয়েছিল, কিন্তু 2018 নির্বাচন কেন ব্যতিক্রমী নির্বাচন? বন্ধুরা, 2018 নির্বাচন 37 লক্ষ জাতি জনজাতির এই পূর্ণভূমিকে পুরো দুনিয়ার মানুষ চিনেছে যে ত্রিপুরা কোন রাজ্য আছে, সেখানে 37 লক্ষ মানুষ থাকে, সেখানে 19টি মূল জনজাতি থাকে, আরো 7 ট্রাইব আছে, বড় মাত্রায় বাঙালি রয়েছে। কেন জেনেছে? তার কারণ কি? কেন 2018 নির্বাচনের পর সারা ত্রিপুরাকে দুনিয়া চিনেছে? এক, ত্রিপুরার মানুষ শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এর সরকার নির্মাণ করেছে, ইতিহাস সৃষ্টি করছে পুরো দুনিয়ার মধ্যে। 2013 নির্বাচন ইতিহাস সৃষ্টি হয়নি, এমনকি কমিউনিস্ট পার্টি ত্রিপুরা যখন প্রথম এসছে তখন ইতিহাস তৈরি হয়নি 78-এ। কারণ কি? সিপিএম পেছনের দরজা দিয়ে এসেছে। কেমন? প্রথম কংগ্রেস 3 পার্ট হয়েছে, তার মধ্যে সিএফডি হয়েছে, সিএফডি দিয়ে সরকার বানিয়েছে। সেই সরকারে প্রথম যে কমিউনিস্টের মুখ্যমন্ত্রী, উনি মন্ত্রী ছিলেন, তারপর নিজেদের তাকত বাড়িয়েছে, পেছনের দরজা দিয়ে সিপিএম ত্রিপুরা সত্তাতে চলে এসেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি পেছনের দরজা দিয়ে আসেনি। 2018 নির্বাচনে 36 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদ নিয়ে 0 থেকে 36টি সিট ভারতীয় জনতা পার্টি, আর তার মধ্যে প্রত্যেকটি সিটের মধ্যে ইতিহাস সৃষ্টি করে বিধায়করা জয়ী হয়েছিল, ইতিহাস সৃষ্টি করে। সেই দিশাতে একটা নতুন সরকার সৃষ্টি করেছিল 2018। সে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসী সরকার ছিল। এই সরকার শুধু পরিবর্তন হয়নি, দলগত পরিবর্তন, কমিউনিস্ট থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার হয়েছে তেমন না। সে সরকার ত্রিপুরার মানুষকে মুক্তি দিয়েছে, ত্রিপুরার মায়েদেরকে মুক্তি দিয়েছে, নারী সমিতির বোনেদেরকে মিছিল থেকে মুক্তি দিয়েছে, সিপিএম এর শোষণ থেকে, গণমুক্তি পরিষদের শোষণ থেকে মুক্তি দিয়েছে। বন্ধুরা, মুক্তি দিয়েছে। আজকে 3 বছর হয়েছে সরকার এই কমিউনিস্টের আবার বিভ্রান্ত করার জন্য ঘুরে বেড়ায়। কি বলে? 3 বছরে কি পেয়েছো, কি দিয়েছে, কি করেছে? আমি যদি জিজ্ঞাসা করি, 25 বছর লাগাতার সরকার, 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, তার আগেও 10 বছরের সরকার, আপনারা কি দিয়েছেন? আপনারা ত্রিপুরার মানুষকে কি দিয়েছেন? আপনারা শুধু ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করেছেন, কেন্দ্রের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন। যেই কেন্দ্রে থাকতো, যদি বাড়িতে মরিচ নেই বলে কেন্দ্র দিচ্ছে না, এই কারণে মরিচ নেই। যদি বাড়ির মধ্যে চাউল নেই তো ছেলে মেয়েকে বলবে কেন্দ্রে পাঠাচ্ছে না, এই কারণে চাউল নেই। রাস্তা খারাপ, কেন্দ্রে টাকা দিচ্ছে না, ঠিক কারণে রাস্তা খারাপ। আর ত্রিপুরার মানুষকে কি বলতো, কি শিখাতো? আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা অবহেলিত, আমরা লুণ্ঠিত, আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে কেন্দ্র দিচ্ছে না। এই শব্দগুলোকে ত্রিপুরার আকাশ বাতাসে লাগাতার বলে এক প্রতিহিংসার বাতাবরণ তৈরি করত। কারণ কি? ডেভেলপমেন্ট তো করতে জানে না, তো মানুষকে খেপিয়ে তোলা, মানুষকে খেপিয়ে তোলা, ভারত বিরোধী মানসিকতা তৈরি করা। আর দিল্লির বিরোধ করা মানে ভারতের বিরোধ করা। আরে দিল্লি বিরোধ করে কার প্রেম শিখাতো? যারা ভারতের শত্রু, চীনের প্রেম শিখাতো, পাকিস্তানের প্রেম শিখাতো। ত্রিপুরাতে যদি বন্যা হয়,
তো কাউকে সাহায্য করার জন্য এরা যাবে না। ভিয়েতনামে বন্যা হলে এখানে গামছা বিছিয়ে পয়সা উঠানোর জন্য গরিব ত্রিপুরাবাসীর কাছে চলে যেত। এটা ছিল তাদের চরিত্র। আর ত্রিপুরার মানুষ 2018-তে মুক্তির স্বাদ পেয়েছে। আরেকটা থেকে মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে। এদের চাঁদাবাজি থেকে এরা এক বাড়ি থেকে একবার চাঁদা নিয়ে ছাড়ে না, কতবার চাঁদা নেয়? ইংরেজের মতো জিজিয়া করের উপরে চাঁদা নেয়। কিভাবে? এসএফআই এর নামে ছেলের কাছ থেকে স্কুলে চাঁদা নেবে, নারী সমিতির নামে এক পরিবার থেকে এসএফআই এর নামে স্কুল থেকে আপনার ছেলের কাছ থেকে চাঁদা নেবে, নারী সমিতির নামে আপনার পত্নীর কাছ থেকে চাঁদা নেবে, কৃষক সমিতির নামে আপনার বাবার কাছ থেকে চাঁদা নেবে, বৃদ্ধা কমিটির নামে আপনার মার কাছ থেকে চাঁদা নেবে। আপনি সরকারি চাকরি করেন তো হগবর ইউনিয়নের নামে আপনার হাজবেন্ডের বা পতির কাছ থেকে চাঁদা নেবে। আপনার ছেলের একটা অটো আছে তো স্ট্যান্ডে নিয়ে যাবে তো সিআই2 এর নামে চাঁদা নেবে। মানে এক ঘরে আপনার পরিবার থেকে প্রত্যেকটি পরিবারের ব্যক্তি সিপিএম কোনো না কোনো নামে, ডিএফ এর নামে, এসএফআই এর নামে, নারী সমিতির নামে, সিপিএম এর নামে, কৃষক সমিতির নামে আপনার কাছ থেকে ঘর থেকে প্রতি মাসে প্রতি ব্যক্তিকে চাঁদা দিয়ে ত্রিপুরাতে থাকতে হতো। বন্ধুরা, আজকে সেই চাঁদা দিয়ে থাকতে হবে। এত বড় মানুষ মুক্তি পেয়ে গেছে, আগে মুক্তি পেয়েছে। আজকে স্কুলে গেলে ক্লাস 5 এর 7 এর 8 এর ছেলেকে এসএফআই কে চাঁদা দিতে হয় না। কোন মা বলতে পারে যে আজকে স্কুলে যখন যায় তখন তার কাছ থেকে চাঁদা নেয়? আমি বিপ্লব দেব চাঁদা দিয়েছি, আমার কাছ থেকে চাঁদা নিয়েছে ক্লাস 5 এ 6 এ 7 এ এসএফআই এর বলপূর্বক দিত। ক্লাস 9 এর 10 এর ছেলেরা আসতো 12 এ এসে লেজার দিয়ে ঢুকতো, এই এসএফআই চাঁদা হলো, এসএফআই চাঁদা হলো। প্রথম মা খাওয়ার জন্য দিয়েছে লেজার পিরিয়ডে 50 পয়সা, সেটা হাত থেকে কেড়ে নিতে এই খায় না শিশু বাচ্চার কাছ থেকে। এই ছিল চিটানের চাঁদাবাজি রাজনীতি। আর তারপর ডিএফ এর নামে বেরোজগার চাকরি তো দেয়নি। 2005-06 থেকে 2017 পর্যন্ত মাত্র 14,500 চাকরি দিয়েছে এরা, পার্মানেন্ট চাকরি 14,500 কাছাকাছি। তার মধ্যে 10,300 চলেই গেছে, বিদায় হয়ে গেছে এদের কুকর্মের কারণে। 4 থেকে 5,000 চাকরি দিয়েছে 12 বছরে। আর এই সরকার 3 বছর এসে সরকারি বেসরকারি ভাবে প্রসেস চলছে 1,02,000 কর্মসংস্থানের ব্যবস্থা এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার করতে সাধ্য হয়েছে। বন্ধুরা, ডিএফ এর নামে লম্বা লম্বা মিছিল করতো, চাকরি দেব, চাকরি দেব, চাকরি দেব। আর তারপর তার ব্যবস্থা করা হতো না। বন্ধুরা, আজকে এডিসিতে লাগাতার 15 বছরের সরকার, গণমুক্তি পরিষদের সরকার, এডিসি কি করেছে না আর করবে কোথা থেকে? এডিসির কোনো বাজেট আছে কি? এডিসির যে বাজেট ছিল সেটা মাত্র এডিসির কর্মচারীর স্যালারি ছাড়া কিছুই ছিল না। বন্ধুরা, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কেন্দ্র থেকে আমরা 57 কোটি টাকা এক্সট্রা এনেছি। তখন পঞ্চায়েত যে ভিলেজ কমিটিগুলো ডাইরেক্ট পয়সা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তার আগে কমিউনিস্ট সরকার সেটা করতে পারেনি। এবং এই 15 বছর এই গণমুক্তি পরিষদ না, গণশোষণকারী পরিষদ, এই এডিসির মধ্যে এই জনজাতিকে শোষণ করার জন্য কমিউনিস্ট পিএইচডি হোল্ডার এক কমিটি বানিয়েছে। তার নাম গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদ নয়, গণশোষণকারী পরিষদ বানিয়েছে। যে একবার বিধানসভা থেকে শোষণ করবো, আবার গণমুক্তি পরিষদ বা গণশোষণকারী পরিষদের মাধ্যমে জনজাতিদেরকে ডাবল শোষণ করব। তার জন্য যন্ত্র তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। সেই যন্ত্র শোষণ তৈরি করে না। ভারতীয় জনতা পার্টি পদ্মবল চিহ্নে এই জনজাতির কাছে যায়, ন্যাশনাল পার্টি যায়, নরেন্দ্র ভাই মোদীর পার্টি যায়, অমিত ভাই শাহর পার্টি যায়, এবং কেন্দ্র, রাজ্য এবং এডিসিতে তিনও সেম সরকার চায়। কারণ কেন চায় তার কি উদাহরণ গুলো দেব। 2005-06
এডিসিতে রোড তৈরি করা হচ্ছিল। পুরনো সরকার টেন্ডার দিয়েছে কিছু পাবলিক সেক্টরকে, এরা কাজ করেছে, আধা তারা কাজ করে ছেড়ে দিয়েছে, ক্যাডাররা টাকা পয়সা খেয়ে নিয়েছে, কাগজে বিল করে নিয়েছে, রাস্তা তৈরি হয়নি। এডিসিতে দেখার জন্য তো যাবে না, কারণ জঙ্গলের মধ্যে কে পরিশ্রম করবে? যে কন্ট্রাক্টর বিনা কাজ করে বিল নিয়ে চলে গেছে, রাস্তা হয়নি, বারবার মানুষ আন্দোলন করে, জনজাতিরা বিরোধ করে, রাস্তা বসে যা, আর পুরনো সরকার বলে যে কেন্দ্র পয়সা দিলে করে দেবো, তোমরা আন্দোলন করো, গণভক্তি পরিষদের নামে আন্দোলন করো, আন্দোলন করে কেন্দ্র সরকার টাকা আসবে। 12 বছর যাবত 2005-06 থেকে শুরু করে 2017 পর্যন্ত তারা আন্দোলন করেছে, কিন্তু এডিসি রোডগুলো তৈরি করেনি। যদি বলা হয় আমরা কোথা থেকে আনবো, এটি তো কম কেন্দ্রের বাজেট, আমরা এত টাকা কোথা থেকে আনবো, গরিব রাজ্য সরকার, আমরা কেন্দ্রের উপর নির্ভরশীল, আমরা কোথা থেকে করবো? কিন্তু এই সরকার কাউকে দিকে আন্দোলনও করায়নি, কেন্দ্র সরকারকে বঞ্চনা করবে সেটাও বলেনি। 68টি রোড, যে রোডগুলি 12 বছর যাবত কমিউনিস্ট সরকার তৈরি করছিল না, টাকা নেই বলে এই সরকার সিদ্ধান্ত করেছে যে পিডব্লিউডির মাধ্যমে ত্রিপুরা সরকারের বাজেট থেকে সেই পয়সা খরচ করে 565 কোটি টাকা খরচ করে 2022-এর মধ্যে এডিসির সমস্ত রাস্তা পাকা রাস্তা করে দেওয়া হবে। সেই দিশাতে সরকার কাজ করে বন্ধুরা। এডিসিতে জলের অবস্থা, বিধায়ক প্রমোদ রিয়ান এখানে বসে আছে, আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে, সে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, রিয়ান বড়দের কাছে জল নেই, দূর থেকে 1টা 2টা 3টা 4টা ড্যাগের মধ্যে করে দূর থেকে হেঁটে হেঁটে 4 কিলোমিটার দূর থেকে জল আনে কষ্ট করে। আর 1947-তে দেশ স্বাধীন হয়েছে, 72 ত্রিপুরা পূর্ণ রাজ্য হয়েছে, আজও ত্রিপুরার জনজাতিরা দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে জল এনে খাবে। তার জলের ব্যবস্থা করতে পারেনি 25 বছরের টানা সরকার, 15 বছরের টানা এডিসি সরকার জলের ব্যবস্থা করেনি জনজাতির জন্য। জনজাতিরা কিছু জানা, তারা রাস্তা দেয়, জল চায়, আর বাড়িতে বিদ্যুতের কানেকশন চায়। তারা মেহনত করে কাজ করতে পারে, জমি চাষ করে কাজ করতে পারে। আমাদের বন্ধুরা তারা শুধু চায় আমার একটা রাস্তা করে দাও, আমার পানীয় জলের ব্যবস্থা করে দিক, আমার ঘরে একটা বাল্বের ব্যবস্থা করে দিক। এই 3টাও করতে পারবো না। 25 বছরের টানা সরকার। এবার কল্পনা করে দেখুন, 3 বছর আমাকে জিজ্ঞাসা করে বিপ্লব দেব কি করেছে, ওদিন বিধানসভায় বলে দিয়েছি বিপ্লব দেব আর তার সরকার কি করেছে। তাদের মুখ বন্ধ হয়ে গেছে, কারণ মডেল স্টেটের নির্মাণের রাস্তা তৈরি হয়ে গেছে। এরা বুঝে গেছে ত্রিপুরা তার কমিউনিস্টের চাষ হবে না, কারণ কি মডেল স্টেট হয়ে গেলে ত্রিপুরা তার কমিউনিস্টের চাষ হবে না। এখন সবার মুখ দেখি যে কালো হয়ে গেছে। প্রমোদ অনুপালন একটু পাঠিয়ে দিও যাদের লাগা হয়, কারণ কি সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আজকে এই সরকার 2018 28 ডিসেম্বর অটল জলধারা মিশন নামে এক স্কিম চালু করেছে, যে ত্রিপুরার প্রত্যেকটি জাতি জনজাতি প্রত্যেকটি এরিয়াতে ডিসেম্বর 2022-এর মধ্যে বিনা পয়সায় 1 পয়সা লাগবে না। আগে সরকার ঘরের মধ্যে যদি জলের কানেকশন দিত, তার জন্য জাতি হোক জনজাতি হোক পয়সা দিত, কমিশন নিত, চান্দা দিত। এই সরকার বিনা পয়সা 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে। কোন বনকে আর মাথায় কলস নিয়ে দূর থেকে জল আনার দরকার পড়বে না বন্ধুরা। 2022 ডিসেম্বরের মধ্যে সরকার তার ব্যবস্থা করবে। আর মাননীয় প্রধানমন্ত্রী 2019-এর দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হওয়ার পর উনি ঘোষণা করেছেন ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের মধ্যে 2024 ডিসেম্বরের মধ্যে জল জীবন মিশনের মাধ্যমে সমস্ত ভারতবাসীর কাছে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে। আর ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করছে 2024 না 2022-এর মধ্যে 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা থেকে উপহার দেবো। দেখুন ত্রিপুরা রাজ্যের সমস্ত জনজাতি জাতির কাছে আমরা শুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আজকে সেই বিষয়ে ত্রিপুরা কাজ করবে। আমি আমার জনজাতি ভাই বোনদেরকে জানি, সে জামাতিয়া হোক, সে রিয়াং হোক, সে নোয়াতিয়া হোক, সে কাইপেই হোক, সে ডানলং হোক, সে চাকমা হোক, যে কোনো হচ্ছে ত্রিপুরী হোক, পরিশ্রম করতে জানে। আমার বোনেরা ভাইয়েরা পরিশ্রম করতে জানে। শুধু রাস্তা চাই, জল চাই, বিদ্যুৎ চাই। উজ্জ্বলা যোজনার মাধ্যমে এখানে বোনেদের বড় মাত্রায় গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। সৌভাগ্য যোজনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী SC ST এবং গরিবদেরকে তার বিদ্যুতের ব্যবস্থা করেছে। আগে সরকার ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা করেছে কি? কাউকে একটা লাইন দিয়েছে বিদ্যুতের ব্যবস্থা। এই সরকার
সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ফ্রিতে বিজলির কানেকশন, বিদ্যুতের কানেকশন পৌঁছানোর ব্যবস্থা করেছে। বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হলো ত্রিপুরা বড় মাত্রা টিনের ঘর রয়েছে। টিনের ঘর কিন্তু ঘর কাঁচা না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম আছে যে উপরে যদি টিনের চাল হয় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে না, সবাই আমরা জানি। এই সরকার আসার পর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি যে ত্রিপুরাতে বৃষ্টি প্রচুর হয়, তার জন্য গরিব মানুষ কিন্তু উপরে পাতলা টিনের শেড দিয়ে ঘর তৈরি করে, কিন্তু এরা গরিব। আপনারা দেখুন, যখন মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সঠিক, তো উনি আইন চেঞ্জ করে ত্রিপুরার জন্য রিল্যাক্সেশন করে ব্যবস্থা করেছেন কি ত্রিপুরাতে যারা গরিব, যাদের টিনের ঘর রয়েছে কিন্তু তার বেড়াগুলো কাঁচা রয়েছে, তো সেই টিনের ঘর হলেও তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। তাতে 70,000-এরও বেশি ঘর পাবে ত্রিপুরাবাসী। সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধুরা এই সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে। মাঝখানে আমি অনেক যোজনা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো না, কিন্তু একবার বলবো, প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি যোজনার মাধ্যমে যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী 5,000 টাকা তার কাছে পাঠান, হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে 1,000 টাকা পাঠান, এবং মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি যোজনার মাধ্যমে 2,000 টাকা এই সরকার ব্যয় করেছে। মানে 8,000 টাকার ব্যবস্থা যখন জন্মলগ্ন থেকে শুরু হয় এক শিশুর, সেখান থেকে শুরুয়াত করে। আর এই সরকার এখন ঘোষণা করেছে যে মৃত্যু পর্যন্ত এই সরকার আপনার সঙ্গে থাকবে। বন্ধুরা, যারা অন্তদের 1,08,000 পরিবার ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে, ত্রিপুরাতে যারা অন্তদের 1,08,000 পরিবার রয়েছে, সেই পরিবারের কেউ যদি মৃত্যু হয় অন্তিম সংস্কারের জন্য সরকার 2,000 টাকা করে তার পরিবারকে ব্যবস্থা করবে। একদিকে মাতৃ পুষ্টি যোজনার মাধ্যমে জন্মের সঙ্গে যখন সরকার দাঁড়িয়ে যাবে আপনার শিশুর সঙ্গে, যখন মৃত্যু হবে অন্তিম সংস্কারের সময় নরেন্দ্র ভাই মোদী সরকার আপনার সঙ্গে অন্তিম সংস্কারে দাঁড়িয়ে থাকবে। সেই দিশাতে কাজ করে ভারতীয় জনতা পার্টি সরকার। তাই আমি আপনাদের কাছে নিবেদন করবো, আমি বলি না আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি। এখানে বড় মাত্রায় পৃষ্ঠা প্রমুখ আছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন, যারা 25 বছর যাবত যারা কিচ্ছু পায়নি, এই কমিউনিস্টের দলবাদের শিকার হয়েছেন। আমি বলি না সরকার সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু একটা কথা বন্ধুরা, আপনাদের মুখ দিতে হয়েছে, আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারেন। মাত্র 3 বছর সময় হয়েছে, আমরা কাজ করছি। এই 5 বছরের মধ্যে দেখবেন ত্রিপুরা মডেল স্টেট হয়ে পুরো সামনে আপনার দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, ত্রিপুরার ইকোনমি কোথায় যাচ্ছে বন্ধুরা একবার কল্পনা করেছেন? আমাদের জিএসডিপি যেটা রাজ্যের গ্রস ডোমেস্টিক যে ইনকাম ছিল সেটা 2017-তে 42,000 কোটি টাকা ছিল। 42,000 কোটি টাকা আজকে কোথায় দাঁড়িয়েছে? ত্রিপুরার ডোমেস্টিক যে বিজনেস ইনকাম কোথায় দাঁড়িয়েছে? ত্রিপুরার বাজেট কত? 22,000 কোটি টাকার বাজেট। আর ত্রিপুরাতে 70,000 কোটি টাকার উপরে ডোমেস্টিক বিজনেস হতে চলছে। মানে 42,000 থেকে 70,000 কোথায় পৌঁছে গেছে? পার ক্যাপিটা ইনকাম প্রমাণিত করে। পার ক্যাপিটা ইনকাম 2017-তে 1,04,44 পার ক্যাপিটা ইনকাম ছিল। আজকে 2021 মাসে অ্যাসেসমেন্ট করা হয়েছে ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম হবে 1,31,000 উপরে। মানে 30% উপরে ইনকাম ত্রিপুরাবাসীর বেড়েছে এই 3 বছরের মধ্যে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করবে, নতুন দিশা নিয়ে। এই চিটাগাং বন্দরগাঁয়ে যে যখন কাজকর্ম শুরু হবে, পুরো নর্থ ইস্টের দুয়ার হচ্ছে, অন্নদাতা হচ্ছে। ত্রিপুরাবাসী পুরো নর্থ ইস্টকে অন্যের ব্যবস্থা করবে। আমরা অন্নদাতা হিসেবে পুরো নর্থ ইস্টে পরিচিত হবো। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে বড় ধরে সময় চাইছি। বন্ধুরা, 3 বছরের মডেল স্টেট দেবো, তো মডেল স্টেটের ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। বন্ধুরা, প্রমাণিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হীরা দেবেন বলেছেন, তো 2 বছরের মধ্যে হীরা প্লাস দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আগে যে সরকার ছিল মানুষকে শুধু বিভ্রান্ত করতো, মিথ্যা কথা বলতো, আর মিথ্যা বলে আন্দোলন করাতো। আজকের এই সরকার আন্দোলন করে না। বন্ধু, আন্দোলনের কারণে চিটাগাং বন্দরগাহ খুলবে প্রমোদরা আন্দোলন করেছি কি? আন্দোলন করেনি। করণচন্দ্র মহলকে আন্দোলন করেছি কি? আন্দোলন করেনি। এখানে 18টা একলব্য বিদ্যালয় ইন প্রিন্সিপাল স্যাংশন হয়েছে, আন্দোলন করেছি কি? করেনি। এডিসিতে 565 টাকার কাজ হবে রোড, আন্দোলন করেছি কি? করেনি। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে 12,000 কোটি টাকার কাজ হবে,
কেউ আন্দোলন করেছি কি? করেনি। আগামী 1.5 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে ত্রিপুরাতে 23,000 কোটি টাকার কাজ হবে। আর রাজ্যের বাজেট তো 22,000 কোটি টাকা। নরেন্দ্র মোদী ডাইরেক্ট 23,000 কোটি টাকা ত্রিপুরার উন্নয়নের জন্য দিচ্ছে, মানে 22,000 কোটি আর 23,000 কোটি যদি একটা করি তো 45,000 কোটি টাকার কাজ আগামী 1.5 বছরে আমার মাতৃভূমি ত্রিপুরাতে হবে। জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরা রাজ্য হবে। এবার চিন্তা করে যখন ত্রিপুরা তখন কোথায় যাবে? কিন্তু আমি আমার ভারতীয় জনতা পার্টি কাটিয়ে তাদের চোখের জন্য দিতে চাই। বন্ধুরা, আমি জানি আপনারা অনেক কষ্ট করেছেন আমাকে সত্তাতে বসানোর জন্য, বহু পরিশ্রম করেছেন। আমার মন্ডল প্রেসিডেন্ট বলছিল যে কত মানুষ শহীদ হয়েছে, কত মা তার ছেলেকে বলিদান দিয়েছে। আর আমি ত্রিপুরা আসার পর চাঁদমোহন ত্রিপুরা, তারপর নিশিকান্ত চাকমা, গৌরহরি মনসুম, বীরলাল দাস, এদেরকে নির্মমভাবে হত্যা করে যেই মাটিতে আমার সামনে করেছে। বন্ধুরা, তার সাক্ষী আমি রয়েছে, আমার সামনেই তো রয়েছে। বহু বলিদান দেওয়ার পর 2018-তে আমরা মুক্তি পেয়েছি। বন্ধুরা, আমি আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি কাজ করার জন্য এসেছি। আমি সাধারণ মানুষ, আমি কোনো পলিটিশিয়ান ছিলাম না, আমাকে কেউ চেনত না। 2015 কেউ আমাকে জানতো না। আপনাদের আবিষ্কার আমি, আপনারা আমাকে আবিষ্কার করেছেন, ত্রিপুরার মানুষ আমাকে আবিষ্কার করেছে। অন্যদেরকে তো কোনো সংস্থা তৈরি করেছে, তার বংশ পরম্পরা তৈরি করেছে, কিন্তু আমাকে কোনো বংশ পরম্পরা তৈরি করেনি। আমাকে 37 ত্রিপুরাবাসী জাতি জনজাতি আবিষ্কার করেছে। বন্ধু, আপনাদের আবিষ্কার আমি আপনাদের জন্য যা যা বলেছি সবগুলো করে যাবো। ভিজন ডকুমেন্টে যা আছে সমস্ত করে যাবে। সেই হিসাবে সরকার কাজ করে আমি একবার আপিল করবো 2 জন প্রার্থীকে সামনে, গণতন্ত্র ত্রিপুরার সঞ্জীব রিয়াল, এই 2 জন প্রার্থী ভারতীয় জনতা পার্টি আমাদের 2 কেন্দ্রে রয়েছে। আমি আপনাদেরকে নিবেদন করবো, আজকে এই জনসভা থেকে যাওয়ার পর আমরা 1 মিনিটে বসবো না। আমরা 2 প্রার্থীকে জিতানোর জন্য শুধু 2 প্রার্থী নয়, আমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইল তুলবো, আত্মীয় স্বজন পরিজনকে ফোন করবো, বলবো যে এডিসিকে মুক্ত করতে হবে। আত্মীয় স্বজনকে বলবো কোথায় ভোট দেবে। যদি বলে বিজেপিকে তো ঠিক আছে, যদি বলে না অন্য জায়গায়, তো আগে জিজ্ঞাসা করা এডিসিকে মুক্ত করবে নাকি। দেখবেন যে আপনি ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবে, সেই হিসাবে কাজ করবে। আর আমি আশা করি এই সমস্ত কার্যকর্তা আজ থেকে 6 তারিখ পর্যন্ত, ভোট না হওয়া পর্যন্ত লাগাতার পরিশ্রম করবে এবং মোদী মন্ত্রে সারা এডিসিতে 28-এর মধ্যে 28টি ভারতীয় জনতা পার্টি আরপিসি লাগিয়ে সেই হিসাবে কাজ করবে। আমি সবাইকে একটা কথা জিজ্ঞাসা করব, মোদীকে কে কে ভালোবাসে? হাত তুলুন তো দেখি। মোদীকে, ওরে বাপরে, সব মোদী ফ্যান। আমারে কে কে ভালোবাসে? আরে বাপরে। একবার আমি আবার প্রথমবারের মতো হাত মুষ্টি বন্ধ উপরে, সিপিএম যাতে না ঢুকতে পারে। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, অমিত ভাই শাহজি কি, সাউথ বিজেপি কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।